দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পোর্টস টক উইথ শামসুল ইসলামের পর্বে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমরা কথা বলতে চাই টি-20তে ভারতকে হারাবার সামর্থ্য বাংলাদেশের আছে কি। হ্যাঁ, অতীত পরিসংখ্যান কি বলছে সেদিকে যদি নাও তাকায়, এইবারে সফরের টেস্টে যে চরম ভরাডুবি হয়েছে, বিশেষ করে লাস্ট ম্যাচটায় কানপুরে আমাদের যা হলো, লিটারেলি সোয়া দুদিনের ম্যাচও বাংলাদেশ বাঁচাতে পারলো না এবং মাত্র 52 ওভার ব্যাট করেই ভারতীয় দল একটা টেস্ট ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপ টেবিলে তারা আরো এগিয়ে গেল। এটা নিঃসন্দেহে লজ্জা। এখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে, 360 বাউন্স ব্যাক করতেই হবে এবং সেই সুযোগ গোয়ালিয়রে এসছে আজকের প্রথম টি-20 ম্যাচে। সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আসলে সিরিজ শুরুর আগে বা কোনো একটা পার্টিকুলার ম্যাচ শুরুর আগে তো আমরা প্রিভিউ করি এবং সেই প্রিভিউ করব পুরো সিরিজ এবং অফকোর্স টুডেজ ম্যাচ নিয়ে। সেই প্রিভিউ আলোচনায় অংশগ্রহণ করবার জন্য দুজন চমৎকার মানুষকে ভার্চুয়াল স্টুডিওতে রাইট নাও পেয়েছি আমরা। ইয়াং, প্রমিজিং অ্যান্ড ভেরি এনথুজিয়াস্টিক কমেন্টেটর আহমেদ বিন পারভেজ। ওয়েলকাম পারভেজ। অনেক অনেক ধন্যবাদ। প্রথমবারের মতো আপনার চ্যানেলে আপনার শোতে আসতে পেরে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড অফকোর্স on and only Khandakar Salek Sufi. He is in Dhaka right now. Salek bhai, welcome. Good afternoon. Thank you very much. আর আমার এই তরুণ সাথীকে একসাথে আমি কথা বলতে পেরে আমিও নিজে ধন্য মনে করছি। থ্যাংক ইউ সো মাচ জেন্টলম্যান। আমাদের সাথে নাইমুল হাসান তপু ভাই, তিনি ওয়ার্ল্ড ক্রিকেট কনজিউমার হিসেবে পরিচিত হতে চান, আমরা তাকে সেভাবেই চিনি। হি মে জয়েন আস লেটার ইন দ্য পার্ট। আমরা আজকে আলোচনাটা সালেক ভাই দিয়েই শুরু করি। সালেক ভাই, আমাদের এই যে শিরোনামটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, টি-20তে ভারতকে হারাবার সামর্থ্য বাংলাদেশের আছে কি, একটা কোশ্চেন মার্ক। কেন জানেন? ওই যে লাস্ট ম্যাচটায় হতচ্ছাড়ি পারফরমেন্স ব্যাটিং এ, এজ এ টিম আমরা হুড়মুড়িয়ে পড়লাম। প্রথম টেস্টটা না হয় ঠিক আছে, কন্ডিশনের সাথে অ্যাডাপ্টেশন ছিল না, কিন্তু সেকেন্ড টেস্টে এগুলো দোহায় দেওয়া যাবে না। এবং 2.5 দিন, সোয়া 2 দিন ম্যাচ হলো, প্রথম 3 দিন খেলা না হওয়াতে আমাদের সেই কি হাহাপিতে, হয়তো পুরো 5 দিন খেলা না হলে এই ম্যাচটা আমরা আমাদের অনুকূলে ফেভারে আনতে পারবো না। হাউএভার ফরম্যাট বদলেছে, খেলোয়াড় বদলেছে, স্কোয়াড বদলেছে, ধরন ধারণ সবই বদলাবে, মাঠও বদলেছে। কি মনে হচ্ছে আজকের ম্যাচটা শুরুর আগে আপনি কি কি বলতে চান? দেখেন, আপনার যে শিরোনাম দিয়েছেন এটা কিন্তু ভেরি ট্রিকি। টি-20তে ভারতকে হারাবার সামর্থ্য বাংলাদেশের আছে কি। টি-20 কিন্তু ইজ এ সর্ট অফ এ গ্যাম্বল। আর আপনি জানেন যে ভারত কিন্তু 3টা ফরম্যাটেই কিন্তু এখন টপ আছে আইসিসি র্যাঙ্কিং এ। দে আর ওয়ে অ্যাহেড অফ বাংলাদেশ। বাট সিন্স টি-20 ইজ এ গ্যাম্বল, আপনি যখন জুয়া খেলেন প্রত্যেক দিনই কিন্তু জিতেন না, মাঝে মাঝে জিতেন এবং কখনো কখনো হেরে যান। এই যে জুয়ো খেলাটা আমরা খেলবো আজকে, যে ভারত দলের বিরুদ্ধে খেলবো, সেখানে কিন্তু ওদের মানে মেইন টিমের অনেককেই রেস্ট দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই টিমে যারা আছে তারা কিন্তু ভারতের হয়ে বিপিএল এ খুব ভালো পারফর্মার এবং ইম্প্যাক্ট প্লেয়ার্স, এবং অনেকেই ফ্রিঞ্জে আছে। দে আর অন দ্য ফ্রিঞ্জ টু এন্টার দ্য টিম। আমি যদি ভারত দলকে একটু বলি, এখানে সূর্যকুমার যাদব, যে টি-20 স্পেশালিস্ট, ভারত দলে খেলে থাকে, সে হলো এই দলের অধিনায়ক। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, এরাও কিন্তু নিয়মিত টি-20 পারফর্মার উইথ দ্য ব্যাট। হার্দিক পান্ডিয়া, আপনি জানেন ও নিজের পারফরমেন্স দিয়ে অনেক জিতেছে। রায়ান পরাগ, তারপরে নীতিশ কুমার রেড্ডি, তিলক ভার্মা। এরপরে আসেন বোলিং দিকে যান, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হর্ষিত রানা এন্ড মৈনাক যাদব। মৈনাক যাদবের কথা জানেন যে হি ইজ এ ভেরি ফাস্ট বোলার, 150 প্লাস বোলিং করে থাকে টল। এই দলটা তো ভারতে খেলবে এবং টি-20 স্পেশালিস্ট, এরা কোনো অংশেই কিন্তু ওদের জাতীয় দলের থেকে কম না। তা সেই ক্ষেত্রে আপনি যে কথা দিয়ে শুরু করেছিলেন, আমরা যে দ্বিতীয় টেস্টটা হারলাম, ওটা তো টেস্ট ক্রিকেট হয়নি। যে খেলাটা হয়েছে সেটা কিন্তু টি-20 ফরম্যাটের খেলাই বলবেন। কুইকেস্ট 50, কুইকেস্ট 100, কুইকেস্ট 150, কুইকেস্ট 200 এবং কুইকেস্ট 250।
এটা ওরা আমাদের এই বোলিংকে আক্রমণ করেই করেছে, আর আমরা স্বল্প সময়ের মধ্যে আউট হয়ে গেছি। আমি জানি না সেই প্রচন্ড আঘাত থেকে এই টিম কতটা ঘুরে দাঁড়িয়েছে, যদিও টিমের সাথে কিছু আমাদেরও টি-20 যাদের বলবো তরুণ খেলোয়াড় এবং কিছু স্পেশালিস্ট, যেমন আমাদের তৌহিদ হৃদয় যোগ হয়েছে, আমাদের মাহমুদুল্লাহ যোগ হয়েছে, কিন্তু একই সঙ্গে আমাদের কিন্তু একটা বিরাট লস, যেটা আমাদের সাকিব আল হাসান, যিনি 1 in 3, তিনি কিন্তু এই দলে নেই। তারপরে আমি বলবো দলটা যেহেতু তরুণ দল, এখানে পারভেজ ইমনদের মতো তরুণদের নেওয়া হয়েছে, আমাদের বোলিং অ্যাটাকে এখানে মুস্তাফিজ ফিরে এসছে, তাসকিন ফিরে এসছে, আমাদের ওই অফ স্পিনার লেগ স্পিনারটা আসছে। তো এটা নিয়ে টি-20তে আমাদের যথেষ্ট ফাইট করার সম্ভাবনা আছে, এবং যেহেতু টি-20 ইজ এ গ্যাম্বল, আজকে সেই দিনটা হতেও পারে। আমাদের সামর্থ্য আছে না আমি বলবো না, সামর্থ্য ডেফিনেটলি আছে, কিন্তু সামর্থ্য যদি ফিল্ডে আমরা ইমপ্লিমেন্ট করতে না পারি, আমরা যদি অ্যাপ্লাই করতে না পারি, তাহলে তো আমাদের কোনোই লাভ হবে না। আমি মনে করি উই হ্যাভ গট দ্য পটেনশিয়াল, বাট উই হ্যাভ টু টার্ন দ্য পটেনশিয়াল ইনটু রিয়েলিটি। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে ফার্স্ট প্লটে একটা গ্লিমস আমরা পেয়ে গেলাম খন্দকার সালেক সুফি ভাইয়ের কাছ থেকে। এবারে আমরা আহমেদ বিন পারভেজের কাছ থেকে শুনবো ইন্ট্রোডাক্টরি স্লটে। পারভেজ, টি-20 ফরম্যাটে হেড টু হেড কি ধরনের স্ট্যাটস আছে? অবশ্যই পাল্লা ভারতের দিকে অনেক অনেক ভারী, এবং সালেক ভাই বললো, আমরা ইনফ্যাক্ট সবাই জানি যে আইপিএল ইন্ট্রোডিউস করার পর আসলে ইন্ডিয়ান ক্রিকেট তাদের পাইপলাইন দিনকে দিন সমৃদ্ধ হচ্ছে, এবং এই টি-20 ফরম্যাটের জন্য ইন্ডিয়ান ইয়াংস্টাররা নিজেদেরকে প্রস্তুত করতে গিয়ে ক্রিকেটের অন্যান্য ফরম্যাটেও কিন্তু আলো ছড়াচ্ছেন। সেই ধরনের অ্যাগ্রেশন, পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড অ্যাপ্রোচ তাদেরকে অল ফরম্যাটস অফ দ্য গেম হেল্প করছে, এবং ইন্ডিয়ান ক্রিকেট দিনকে দিন মাইটি থেকে মাইটার হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ার আধিপত্য ভেঙে একচ্ছত্র একটা আধিপত্য ক্রিকেটিং ওয়ার্ল্ডে অলরেডি তারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বললে অত্যুক্তি হবে না নিশ্চয়ই। ধন্যবাদ শামসুল ভাই এবং খন্দকার সালেক সুফি ভাই, দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই এত ভালোভাবে প্ল্যাটফর্মটা সেট করে দিয়েছেন সালেক সুফি ভাই, যে প্রেক্ষাপটটা কি সেটা একেবারে আমাদের চোখের সামনে নিয়ে আসা হলো। এবং আপনিও যেটা বললেন যে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে ইন্ডিয়ার চাইতে শক্তিশালী কোনো দল আর নেই, এবং তারা প্রত্যেকটা ফরম্যাটে র্যাঙ্কিং এ 1 নম্বরের থেকে সেটা স্বাক্ষর রেখেছে। শুধুমাত্র খেলার ভেতরের কথাও যদি বাদ দেই, খেলার বাইরের যে জায়গাগুলো রয়েছে, আউট অফ দ্য ফিল্ড যে পারফরমেন্স ইন্ডিয়ার ওভারঅল ক্রিকেট বিশ্বে তাদের যে দাপট, সেটারও কিন্তু একটা আলাদা ছাপ আমরা দেখছি। তো ইতিমধ্যে আইসিসির যে হেড পজিশন, সেখানেও একজন ইন্ডিয়ান চলে এসেছেন। আলটিমেটলি ক্রিকেটটাই রুল করছে ইন্ডিয়া এই মুহূর্তে, এবং তাদের সঙ্গে একটা সিরিজ পাওয়া বাংলাদেশের জন্য আমার মনে হয় একটা বিগ ডিল ছিল। সেই বিগ ডিলটা আরো একটু আশার আলো ছড়িয়েছিল যখন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজটা জিতে তারপর সেখানে যায়। তবে আলটিমেটলি টেস্ট সিরিজটা মনোনীত হয়নি পারফরমেন্স ওয়াইজ কিংবা রেজাল্টস দুইটাই যদি আমরা চিন্তা করি। টি-20 এই জায়গাটাতে যদি আসে, আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন একেবারেই সঠিক, যে ইন্ডিয়া যদি টেস্টেও কোনো না কোনো সময় একটুখানি নড়বড়ে হয়ে যায়, স্পেশালি বিদেশের মাটিতে গিয়ে আমরা অনেক সময় দেখি ইন্ডিয়া পারফর্ম কনসিস্টেন্টলি হয়তো করতে পারে না, সেদিকে হয়তো তাদের আরো কিছু বেটার করার সুযোগ রয়েছে। তবে টেস্ট হোক কিংবা ওডিআই হোক, ইন্ডিয়া যদি একটু হলেও হকচকিয়ে যায়, আমার মনে হয় এমন একটাই ফরম্যাট আছে যেখানে আসলে ইন্ডিয়াকে কোনোদিনই কোনো সময় থামানোটাই ডিফিকাল্ট কাজ হবে, কারণ সেটার পেছনে বড় একটা প্লেয়ারের মতো কাজ করছে আইপিএল, এবং সেটা হচ্ছে টি-20 ফরম্যাট। তো এই ফরম্যাটটাকেই আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী থাকে, এবং সে কারণেই দেখবেন টেস্ট স্কোয়াডের যেই 15 সদস্যের যে স্কোয়াডটা ছিল ইন্ডিয়ার, সেখানকার সব কজনকেই বিশ্রাম দেওয়া হচ্ছে, এবং এই যে টি-20 স্কোয়াড আছে 15 জনের, সবাই একেবারে ফ্রেশ এবং একেবারে টি-20 স্পেশালিস্ট হিসেবে তাদেরকে নেওয়া হয়েছে, এবং প্রতিষ্ঠিত সকল খেলোয়াড়রাই রেস্ট পেয়েছেন। সূর্য কুমার যাদব, তিনি টি-20 দলটাকে লিড করছিলেন অন অ্যান্ড অফ, তিনি ক্যাপ্টেন হিসেবে এই দলটায় আছেন, এবং হার্দিক পান্ডিয়া আছেন। মোটামুটি এই দুজনই সবচেয়ে এক্সপিরিয়েন্স, এবং সেই সাথে আর্শদীপ সিংয়ের কথা বলতে পারি, এই 3জন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন। তবে সব মিলিয়ে আমি যদি বলি, ইন্ডিয়া এই যে স্কোয়াডটা দিয়েছে 15 সদস্যের, মাত্র 389টা ম্যাচ খেলার অভিজ্ঞতা সব মিলিয়ে। এবং বাংলাদেশের স্কোয়াডের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু বেশ কিছু নতুন মুখ আছেন। রাকিবুল আছেন, যিনি এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-20তে অন্তত বিগ টিম গুলোর এগেনস্টে খেলার সুযোগ পাননি। এশিয়ান গেমসে খেলেছিলেন, সেটা টি-20 ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়েছিল, যদিও তারপরও তার একটা ডেবিউর মতো ঘটনা করছে। এছাড়াও যদি বাদও দিই, সাকিব আল হাসানের কথাও যদি বাদ দিই,
তারপরেও এই বাংলাদেশ স্কোয়াডে সব মিলিয়ে 644 ম্যাচের অভিজ্ঞতা আছে, অর্থাৎ ইন্ডিয়ার থেকে প্রায় 200-250 ম্যাচ বেশি খেলার অভিজ্ঞতা এই স্কোয়াডটা রয়েছে। সুতরাং অভিজ্ঞতায় কে এগিয়ে? অবশ্যই বাংলাদেশ। তবে পোটেনশিয়ালিটির কথা যদি বলি, আমার কাছে মনে হয় যে এই ইন্ডিয়া স্কোয়াডটাও খুবই কঠিন, খুবই শক্ত হবে, এবং তারা এতটাই আত্মবিশ্বাসী যে এই স্কোয়াডটা দিয়েও তারা আসলে ফাইট দিতে পারবে, যে কারণে তারা সাহস করে এই স্কোয়াডটা নামিয়ে দিয়েছে। একেবারে সবাইকে রেস্ট দিয়ে ফ্রেশ পেয়েছে। 3জন নতুন মুখ আছে এই স্কোয়াডের মধ্যে ইন্ডিয়ার, যাদের এখনো পর্যন্ত অভিষেক হয়নি, যার মধ্যে একজন মায়াঙ্ক যাদবের কথা মেনশন করে দিয়েছেন সালেক সুফি ভাই, যে তিনি 150 বল করতে পারেন, সেই গতিটা তিনি ব্যবহার করবেন। ইতিমধ্যেই আইপিএল এ দারুণ ছাড়া ফেলে দিয়েছেন। সুতরাং তার ডেবিউটার দিকে হয়তো ইন্ডিয়া তাকিয়ে থাকে। আরো কিছু নতুন ব্যাপার ঘুরতে যাচ্ছে আজকে গোয়ালিয়রে যেহেতু খেলা। এই মাঠে তো এর আগে শেষ খেলা বোধহয় হয়েছিল 14 বছর আগে, বা এরকম কোন একটা পরিসংখ্যান দেখছিলাম। সুতরাং এই মাঠেরও আসলে আচরণটা কেমন হবে, পিচের আচরণ, আউটফিল্ডের আচরণ কেমন হবে, সেটা নিয়ে কিন্তু এখনো অনেকেই নিশ্চিত নন, সেভাবে বলতে পারছেন না কি হবে। তবে অনেক নতুনের জন্ম হতে পারে, এবং বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ার বিরুদ্ধে টি-20-তে প্রায় জিতেই না বলতে গেলে, ইন্ডিয়ার মাটিতে মাত্র একবারই জেতার সুযোগ হয়েছিল বাংলাদেশের, সেটা তারা জিতেছিল। তবে সেরকম কিছু পুনরাবৃত্তি হবে কিনা সেটা বুঝতে হলে আমাদের আসলে আরো কয়েক ঘন্টার অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ পারভেজ। আপনার কাছ থেকেও একটা ইনিশিয়াল গ্লিম্পস পেলাম যে দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আমাদের এই আয়োজন, তাদেরকে নিশ্চয়ই খানিকটা অ্যাকনলেজ করা উচিত, এবং তারা শুরু থেকে বেশ দলে দলে যুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাদের মেসেজগুলো পড়তে চায়। এলকেডি আজ ভালো খেলবে, লিটন কুমার দাসের কথা উনি বলছেন, আমরাও সেটা প্রত্যাশা করি। লিটন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্যাটার বাংলাদেশের সাইডে, কিন্তু তার যে ইনকনসিস্টেন্সি পুরো দলের মতোই, তিনিও ইনকনসিস্টেন্ট। খেলা কয়টায় ভাই? আচ্ছা, খেলাটা 7:30 PM BST। পারফেক্ট, এম আই রাইট? জি জি, বাংলাদেশ সময়ে সন্ধ্যা 7:30। রাইট, 7:30 বাংলাদেশ সময়। গোয়ালিয়রের সাথে আসলে টাইম ডিফারেন্সটা একটু এনিহাউ। মমিন আলী অন্যান্য দিনের মতো আজও আছেন। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ অল? I respect you all from the bottom of my heart. I wish you to all good health and long life to Allah. I am watching and listening your program very carefully and best of luck to all. Praise Odi. Mumin Ali বরাবরের মতো উনি আমাদের এক ফ্যানাটিক ফ্যান, টপ ফ্যান বলা যেতে পারে, from India, West Bengal. Please time me, শরীফুল ইসলাম লিটন। কি সময় চান আপনি? শুনতে থাকুন, আমরা তো সময় আপনাদেরকে দিয়েই রেখেছি, পুরোটা সময় আজকে 40-50 মিনিট আপনাদের জন্য। সালেক ভাই, what about the formation, toss and bat or fielding conditions কেমন হতে পারে? টিম 11টা কেমন হতে পারে? পেস স্পিনের ভারসাম্য কেমন থাকবে? আমাদের কিন্তু এখানে রিশাদ আছে, who is very very capable, smart T20 player. He can bat at the lower order and he can bowl smartly, wicket taking ability ভালো এই ইয়াংস্টারের। ডেফিনেটলি আমাদের এই উইকেট যে কথা বলেছে, গোয়ালিয়রের উইকেটে কিন্তু খেলা হয়নি, দীর্ঘদিন খেলা হয়নি, রিলেটিভলি আননোন উইকেট। এই উইকেটে টস জয় করে, নর্মালি তো টি-20তে টিম উইনিং দ্য টস ফিল্ডিং করতে চায়, চেস করতে চায়। আর এখানে আরো যোগ হবে, যেহেতু উইকেটের নেচার সম্পর্কে খুব একটা প্রেডিকশন করা যাচ্ছে না, আমার মনে হয় টিম উইনিং দ্য টস শুড পুট দ্য অপোজিশন ইনটু ব্যাট এবং ট্রাই টু রেস্ট্রিক্ট দ্য অপোজিশন উইদিন এ চেজেবল টার্গেট হুইচ শুড বি 120-130। এটা পার হয়ে গেলে ইন্ডিয়ার, যেহেতু ধরেন বাংলাদেশ টসে জিতে ওদের ব্যাটিং করতে দিল, ইন্ডিয়াকে যদি 130 বা 140-এর মধ্যে বেঁধে রাখা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ সেটা চেস করতে পারবে। অথবা বাংলাদেশকে যদি ব্যাটিং করতে হয়, বাংলাদেশকে কিন্তু সেই ক্ষেত্রে 130-40 না, বাংলাদেশের 150+ করতে হবে, এবং উই হ্যাভ টু ডিফেন্ড। এই উইকেটে যেহেতু আননোন উইকেট, এটা চেস করতে হলে আমরা যদি কম্বিনেশনে 3জন পেসার, অন্তত তাসকিন, মুস্তাফিজ তো খেলবেই, 3জন পেসার, মেহেদি মিরাজ এবং আমাদের রিশাদ সহ 3জন পেসার, 2জন স্পিনার ডেফিনেটলি নিব, আর দরকার হলে আমাদের তো হাফ স্পিনার দিয়ে ফিডিং করতে পারবো। ব্যাটিং এ আমাদের, আপনি জানেন, পারভেজ ইমন হয়তো ওপেন করবে, আমাদের আরেকটা তরুণ ওপেনার আছে, আমাদের নাজমুল শান্ত, লিটন কুমার দাস, তারপরে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ, এই 3জনকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবং আমাদের রিশাদ যদি খেলে, রিশাদও লেট অর্ডারে
হার্ড হিটিং ব্যাটসম্যান, আমাদের আরো কিছু লেট অর্ডারে ভালো ব্যাটসম্যান আছে। আমাদের টপ প্রথম 6 ওভার এবং লাস্টের দিকের যে স্লগ ওভার সেইগুলিতে ভালো ব্যাটিং করে আমাদের ম্যাচটা জিততে হবে। আই সে দ্যাট এই তরুণ টিম, এই টিমের ফিল্ডিং করার যথেষ্ট সক্ষমতা রয়েছে, শার্প ফিল্ডিং করতে হবে, সুযোগগুলি নিতে হবে। ভারতীয় দলে কিন্তু অনেকগুলি 5-6টা হলো ওয়ান ডে স্পেশালিস্ট আছে যারা ব্যাটিং করে টিমকে করে। সূর্যকুমার যাদবের কথা চিন্তা করেন, হার্দিক পান্ডিয়া বা যদি সঞ্জু স্যামসন, এদের যে অপরচুনিটি যদি দেয় সেই অপরচুনিটিগুলি ড্রপ করা চলবে না। আমরা মাথা উঁচু করেই যাব, আমরা হার জিত পরের কথা, উই উইল প্লে আওয়ার বেস্ট। আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের সব বিন্দু দিয়ে যদি আমরা চেষ্টা করতে পারি, উই মে বি কম্পিটিটিভ। আই ডোন্ট সে দ্যাট উই উইল উইন, উই উইল বি কম্পিটিটিভ। কম্পিটিটিভ থাকতে পারলে জয়ের সুযোগ সৃষ্টিও হতে পারে। আবারও বলছি, টি-20 দেয়ার ক্যান বি এ গুড স্পেল অফ তাসকিন বা মুস্তাফিজ, বা আমাদের লেগ স্পিনার হয়তো গুড স্পেল করতে পারে, আমাদের একটা বা দুইটা পার্টনারশিপ হয়ে যেতে পারে। উই উইল নেভার গিভ আপ হোপ, ফাইট টু দ্য লাস্ট, গিভ আওয়ার বেস্ট, বি কম্পিটিটিভ অ্যান্ড ট্রাই টু উইন। এটাই আমার অ্যাডভাইস থাকবে। পারভেজ, আপনার কাছে যেতে চাই এইবারে। আপনি জানেন যে গোয়ালের একটা বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটাকে ঘিরে সিকিউরিটি কনসার্ন আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 25,000 সদস্য বিসিসিআই, ইন্ডিয়ান গভর্নমেন্ট আজকের এই ম্যাচের আগ দিয়ে ডেপ্লয় করেছে সারাউন্ডিং এরিয়াতে টু প্রিভেন্ট অল দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস অর মিসহ্যাপস। এটা একটা বিষয়। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি বোলিং ইউনিটে চিন্তা করি, 3 জন ফ্রন্টলাইন সিমারকে রেখে যদি একাদশটা সাজাবার চেষ্টা করি, সেক্ষেত্রে প্রথম 3 জন পেসার কে হতে পারে? মুস্তাফিজ, তাসকিন, এক্সপেরিয়েন্স বিবেচনায় তাদেরকে রাখলাম। আর থার্ড সিমারটা কি সাকিব নাকি শরীফুল? হু উইল বি মোর হ্যান্ডি? ফিজ যেহেতু বাঁহাতি পেসার, অলরেডি অটোমেটিক চয়েস, উনি লিমিটেড ফরম্যাটসই খেলেন, এখন টেস্ট তো আর খেলেন না। এইটা একটা দিক। রিশাদের সাথে শেখ মাহাদিকে রেখে মিরাজ সহ এইরকম 6টা ভার্নারেবল বা কি বলবো ওয়াইড অ্যাঙ্গেল বোলিং রিসোর্সেস শান্ত বা টিম ম্যানেজমেন্ট রাখতে চাইবে কিনা, সেক্ষেত্রে একাদশটা কেমন হচ্ছে আপনার দৃষ্টিতে, এজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান প্লেইং 11 সম্পর্কে যদি আপনি ধারণা দিতেন। ধন্যবাদ আবারও। ওয়েল, আমার মনে হয় প্রথম যে বিষয়টা সেটা আমরা অলরেডি জেনে গিয়েছি ইতিমধ্যেই, যে একটা বয়কটের দাবি জানিয়েছিল এবং সেখানে কিছু দাঙ্গার সম্ভাবনা তৈরি হবে সেরকম কোনো একটা শঙ্কা থেকেই আসলে এক্সট্রা সিকিউরিটি দেওয়া হয়েছে। তবে আমার মনে হয় যে সিকিউরিটি কনসার্নের বিষয়টা যেহেতু সরকারের তরফ থেকেই একটা আশ্বাস দেওয়া হয়েছে, সেখানে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। এবং যেহেতু এতদিন পর সেখানে ক্রিকেট যাচ্ছে, আমার মনে হয় ক্রিকেট প্রেমী যারা ফ্যান্সরা রয়েছেন তারা কিন্তু দলে দলে মাঠে যাবেন এবং ব্যাপারটাকে উৎসব মুখর করে তুলবেন শেষ মুহূর্তে। আমার কাছে এরকমই মনে হচ্ছে। অনেকদিন পর যখন কোনো জায়গায় ক্রিকেটটা ফেরে, সেখানকার মানুষরা কিন্তু উৎসুক হয়ে থাকে একটা আন্তর্জাতিক ম্যাচ নিজের চোখে দেখার জন্য, নিজের প্রিয় খেলোয়াড়দের পারফরমেন্স আসলে দেখার জন্য, উপভোগ করার জন্য। তো সেটাকে পাশ কাটিয়ে যে এখন আমার মনে হয় যে আমরা যেহেতু একেবারে স্টার্টিং 11-এর প্রেডিকশন নিয়ে কথাটা বলছি, শুরুতে বাংলাদেশের দিকে যদি আসি, সাকিব আল হাসান নেই, অভিজ্ঞদের মধ্যে শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এবং কানাঘোষা শোনা যাচ্ছে যে এই সিরিজটা হলেও হতে পারে তার শেষ টি-20 সিরিজ। তিনি হয়তো এই সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকেই সব মিলিয়ে কি রিটায়ারমেন্টে যাবেন কিনা এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। তো একটা নতুন এরাতে বাংলাদেশ আসলে প্রবেশ করছে। নাজমুল হোসেন শান্ত নিজেও প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছেন যে আমাদের 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতিটা এই সিরিজ দিয়েই নাকি শুরু হচ্ছে, এবং স্কোয়াডটার মেকআপ দেখে কিংবা স্টার্টিং 11-এর গেট আপটা দেখে হয়তো একটা ধারণা পাওয়া যাবে যে বাংলাদেশের ভবিষ্যতে কারা আসলে মূল কান্ডারি হচ্ছেন বা অনেকদিন ধরে সার্ভিস দেওয়ার মতো কাদেরকে বাংলাদেশ আসলে বিবেচনায় রাখছে। ওপেনিং স্লটের কথা যদি বলি, সেখানে আমার মনে হয় লিটন দাস ডেফিনেটলি ওপেন করছেন। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন চালানোর জন্য 2 জন কন্টেন্ডার আছেন, তানজিদ তামিম রয়েছেন আর অন্যদিকে পারভেজ হোসেন ইমন আছেন। তবে আমার কাছে মনে হচ্ছে ফর্মের বিবেচনা এবং যেটা আমরা আসলে শুনছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে পারভেজ ইমন হয়তো একটা সুযোগ পেলেও পেতে পারেন, কারণ তিনি আরো একটু অ্যাগ্রেসিভ মোল্ডের ক্রিকেটার। তো লিটনকে এক প্রান্তে লিটনের স্টাইলে খেলে যাবেন, অন্যদিকে একটু আগ্রাসী ভূমিকায় হয়তো চেষ্টাটা করবেন পারভেজ ইমন। ছোট্ট একটা টি-20 ক্যারিয়ার, বাট সেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে
মেলে ধরতে পারেনি, সুযোগের সদ্ব্যবহার তিনি হয়তো করার চেষ্টা করবেন, হলেও হতে পারেন তিনি এই সিরিজে বাংলাদেশের নাইম শেখ, যিনি আসলে একটা হিরোইক পারফরমেন্স দিয়েছিলেন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ যখন শেষ জিতেছিলেন ইন্ডিয়ার মাটিতে। তো ওপেনিং স্লটের পর আমরা যদি এর পরের পজিশন গুলো যাই, সেখানে নাজমুল শান্ত ডেফিনেটলি 3 নম্বরে আসবেন অ্যাজ এ ক্যাপ্টেন। তারপরের পজিশন গুলো নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে অবশ্য, কারণ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের স্কোয়াডে ব্যাটারদের একটুখানি শর্টেজ আছে। অনেকগুলো বোলার নেওয়া হয়েছে, অনেক স্পিনার্স নেওয়া হয়েছে, তবে ওই অলরাউন্ডারদের উপরে বেশি ঝুঁকতে হবে। তো আমরা যদি দেখি যে আসলে মেহেদী মিরাজ 6-এ নামছেন, অবাক হবো না, কারণ এর পরবর্তীতে একদম সলিড ব্যাটার হিসেবে শুধুমাত্র তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এবং জাকের আলীকে যদি আমরা সেখানে স্লট ইন করতে চাই রাখতে পারবো। এছাড়া কিন্তু বাকি সবাই অলরাউন্ডারের ক্যাটাগরিতে পড়ে যাচ্ছেন। মেহেদী মিরাজ থেকে শুরু করে শেখ মেহেদী থেকে শুরু করে রিশাদ, সবাই অলরাউন্ডার্স। এবং আমার কাছে মনে হয় যে রিশাদ ডেফিনেটলি খেলছেন অ্যাজ এ স্পিনার। মেহেদী মিরাজকে আমার মনে হয় সাকিবের যে শূন্যস্থানটা আছে, যে একটা অভিজ্ঞ ক্রিকেটার যিনি স্ট্রিট স্মার্ট ক্রিকেট খেলতে পারবেন, যে কোনো মোমেন্টে যে কোনো সময় ফ্লেক্সিবিলিটিটা টিমকে দিতে পারবেন, ওই হিসেবে বোধহয় মেহেদী মিরাজ দলে জায়গা পেয়ে যান। তো মিরাজ, শেখ মেহেদী এবং রিশাদ 3 স্পিনারই হয়তো খেলবেন। সেই সাথে 3 পেসারের কথা যদি বলি, সেখানে আমার কাছে মনে হচ্ছে মুস্তাফিজ খেলবেনই, এবং সেই সাথে তানজিম সাকিবকেও আমার মনে হচ্ছে টিম চালাবে, কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে তার রেকর্ড বেশ ভালো। ওডিআই ক্রিকেটে আমরা দেখেছিলাম তানজিম সাকিব তার ডেবিউতে এসে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন এশিয়া কাপে, যদিও সেটা 50 ওভারের ফরম্যাট ছিল, বাট শেষবার আমরা তাদেরকে সেভাবেই হারিয়েছিলাম এবং সেখানে আসলে তানজিম সাকিব ভালো করেছেন। তো আমার মনে হয় টি-20 ওয়ার্ল্ড কাপেও তার পারফরমেন্স বেশ ভালো ছিল, তো তাকে বাদ দেওয়ার কোনো যুক্তি সেভাবে নেই। আর শরীফুল যেহেতু ইঞ্জুরি থেকে মাত্র ফিরছেন, আমার কাছে মনে হয় যে শরীফুল এই ম্যাচটায় ড্রপ হতে পারেন। তানজিম সাকিব, মুস্তাফিজ এবং তাসকিন বাংলাদেশের টিম পেস বোলার হতে পারেন এই ম্যাচটার জন্য। এবং ইন্ডিয়ার দিকে যদি তাকাই, সেখানে আসলে অনেক নতুন খেলোয়াড়রা অভিষেক পেতে পারেন। তার মধ্যে একজন মায়াঙ্ক, যার কথা বলা হচ্ছিল, মায়াঙ্ক যাদব, তিনি হয়তো পেয়ে যাবেন তার অভিষেকটা, কারণ বাদ বাকি বোলাররাও আসলে আর্শদীপ ছাড়া ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে আর তেমন কোনো অভিজ্ঞ ক্রিকেটার নেই। সুতরাং মায়াঙ্ক, আর্শদীপ এবং সেই সাথে থার্ড পেসার হিসেবে হয়তো হার্দিক পান্ডিয়া, তিনি হাত ঘোরাবেন। আর ইন্ডিয়ার যদি টপ অর্ডারের দিকে তাকাই, সেখানে শুভমান গিলও নেই, জয়সওয়ালও নেই, সবাইকে রেস্ট দেওয়া হয়েছে। সুতরাং সুযোগটা বোধহয় পেয়ে যাবেন সঞ্জু স্যামসন, যিনি যাকে অনেক সময় আনলাকি একজন ক্রিকেটার বলা হয়। আইপিএল এত দুর্দান্ত পারফর্ম করেছেন, বহু বছর ধরে, 10 বছরের বেশি সময় ধরে ফ্রিঞ্জে রয়ে গেছেন, কোনো সময় জাতীয় দলে কিছু হতে পারছেন না। তো অ্যাজ আ টপ অর্ডার ব্যাটার সঞ্জু স্যামসন সেই সুযোগটা হয়তো নিতে পারে। এবং সেই সাথে আমরা দেখছি অবশ্যই সূর্য কুমার যাদব থাকবেনই, রিঙ্কু সিং এক্সপিরিয়েন্স একজন ক্রিকেটার হয়ে উঠেছেন ইতিমধ্যেই আইপিএল খেলে। এবং বোলারদের মধ্যে বেশ ভ্যারিয়েশন রয়েছে। রবি বিষ্ণয়, যিনি কিনা শরীফুলের ব্যাচেরই, সেই 2020 ওয়ার্ল্ড কাপের ফাইনাল যেখানে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল, সেই ব্যাচ থেকেই উঠে আসা জয়সওয়ালের সঙ্গে সঙ্গে বিষ্ণয়, তিনি এখন মোটামুটি নাম কুড়িয়ে ফেলেছেন। তো বিষ্ণয় থাকবেন, ওয়াশিংটন সুন্দর থাকবেন, আরো একজন ভালো অলরাউন্ডার। মিডল অর্ডারটা নিয়ে আমার একটু চিন্তা আছে, যে আসলে অভিজ্ঞতা তেমন একটা নেই। সুতরাং দিন শেষে হার্দিক পান্ডিয়ার উপরে হয়তো নির্ভর করবে তারা। রিয়ান পারাগ রয়েছেন, রিলেটিভলি ইনএক্সপিরিয়েন্স। আমার কাছে মনে হয় যে একটু প্রেডিক্ট করা ডিফিকাল্ট ইন্ডিয়ার স্টার্টিং লেভেলটা কেমন হতে পারে। বাট আমার মনে হচ্ছে যে বাংলাদেশের যদি সুযোগ থেকে থাকতো কোনো সিরিজে ইন্ডিয়াকে আসলে একটুখানি চাপে ফেলার, এই সিরিজটাই হতে পারে সেরকম একটা সিরিজ, কারণ ইন্ডিয়া তাদের দল গুছাতেই ব্যস্ত থাকবে এবং সেই সুযোগটা আমরা আসলে নিতে পারি, কারণ আমরা তুলনামূলকভাবে বেশি অভিজ্ঞ এবং রিসেন্ট টাইমসে মোটামুটি একটা সেট টিম নিয়ে আমরা খেলেছি। অ্যাবসলিউটলি ওয়েল সেড। আমার মনে হয় যে ইন্ডিয়া দে আর ইন এ এক্সপেরিয়েন্স মোড, এক্সপেরিমেন্টাল মুডে আছে তারা। ইনফ্যাক্ট ভবিষ্যতে টিম গড়ার জন্য টিমের ফরমেশনটা কেমন হবে, সুইমিং অলরাউন্ডার একাধিক, তারা কে কেমন করছে, ফার্স্ট চয়েস সুইমিং অলরাউন্ডার আসলে কে হতে পারে, হার্দিককে লিটারেলি ছাড়িয়ে যাওয়ার মতো ইয়াং প্রমিজিং কাউকে পাওয়া গেছে কিনা রিজার্ভে, এই বিষয়গুলো তাদের পরখ করবার আছে তাদের স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট থেকে। সেক্ষেত্রে এই 3 ম্যাচের সিরিজ যদি তারা হেরেও যায়, দে ওন্ট মাইন্ড। তবে একজন দর্শক শ্রোতা বলেছে ইট কুড বি 2-1 ইন ফেভার অফ ইন্ডিয়া। তাও যদি হয়, তবু তো একটা ম্যাচ জয়ের কিছু নিয়ে বাংলাদেশ একেবারে ফাঁকা হাতে ফেরাচ্ছে। 2-0 সিরিজে হেরেছি টেস্টে, কিন্তু সেকেন্ড টেস্টটা আমাকে ব্যক্তিগতভাবে বেশ ক্ষরণ হয়েছে আমার। মানে আমি 2.5 দিন সার্ভাইভ করতে পারবো না, মানে আই কান্ট অ্যাকসেপ্ট ইট। ফাইন, হয়তো জয় পরাজয় থাকবে, ইন্ডিয়া মাইটি সুপেরিয়র টিম অ্যাট হোম, দেয়ার ইজ মোর দ্যান স্ট্রং। সামনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখবো একই ধরনের পারফরমেন্স ওরা শো করবে, কেননা নিউজিল্যান্ড ভালো টাচে নেই। মাত্র কদিন আগে শ্রীলঙ্কার মাটিতে গলে 2টো টেস্টই তারা গোহারা হেরেছে, ইনফ্যাক্ট বড় বড় ব্যবধানে। লাস্ট ম্যাচটা তো ইনিংস ডিফিট হলো। হাওবা সালেক ভাই, আপনার কাছে যাব আমি।
আমরা অনুষ্ঠান গুটিয়ে আনতে চাই। তার আগে আমি একটু কমেন্ট বক্সটা ঘুরে আসতে চাই। প্রচুর দর্শক কমেন্ট করেছে, যাদের মধ্যে একজন হচ্ছে রানা। রানা তার একই কমেন্ট কপি আর পেস্ট করে পুরো কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে। অন্যদের কমেন্টগুলো আমি পড়তে পারছি না। রানা, ইউ শুড বি বিহেভ উইথ ইয়োরসেলফ এন্ড বি এ লিটারেট ক্রিকেট লাভার, তাই না? আমি আপনার কমেন্টটা পড়ছি আপনার স্বাদ মেটাবার জন্য। আসসালামু আলাইকুম শামসুল হক ভাই, হাউ আর ইউ এন্ড congratulations to your fellow negotiators. Bangladesh will win the T20 match today against India, inshallah. Samsul Haq bhai, do you work from Radio Land, Radio Bhumi? Acha, I haven't heard your voice for a long time now. Radio Bhumi idaning kale khelar commentary সম্প্রচার করতে পারছে না। This is their কি বলবো, টেকনিক্যাল এরিয়া থেকে তারা আসলে ওই ধরনের নেগোসিয়েশন হচ্ছে না দেখে কাজটা করতে পারছে না। সেখানে আমারও কথা বলা হচ্ছে না। আমার মতো অনেক ফেলোজ, পারভেজও সেখানে কাজ করতো, আমরা কেউই আসলে ওই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পাচ্ছি না। তবে আমরা বাংলাদেশ বেতারে রেগুলারলি কমেন্ট্রি করছি, সেখানে আপনারা শোনেন। বাংলাদেশ কান্ট্রি ওয়াইড বাংলাদেশ বেতার শোনা যায় এফএম তরঙ্গে, প্লাস মোবাইল অ্যাপ ডাউনলোড করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে শুনতে পারেন। ইন্ডিয়ান স্কোয়াডে উইকেট কিপার ছাড়া বাকি সবাই বল করবে, মানে এতটাই রিসোর্সেস আছে ওদের, এই জিনিসটা আমরা দেখলাম। আমার কমেন্টটি অনুগ্রহ করে পড়ুন। পৃথক, ইনি আসলে কোন কমেন্টটা যে করেছেন, রানার কমেন্টের ভিড়ে সব হারিয়ে গেছে। আমি এই কমেন্টটাও পড়তে চাই সালেক ভাই, আমরা কিউ পাবো এই কমেন্টগুলো থেকে। আসসালামু আলাইকুম। এতদিনের লেগ স্পিনার খরা রিশাদকে পেয়ে বাংলাদেশ একটু হলেও স্বস্তি পেয়েছে, কিন্তু টি-20তে একজন পেস বোলিং অলরাউন্ডারের কার্যকারিতা বেশি। ভারত হার্দিক পান্ডিয়ার পাশাপাশি শিবম দুবে, নীতিশ রেড্ডি এদেরকে যাচাই করছে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে, আর আমরা এখনো এখানে কাজ করতে হিমশিম খাচ্ছি। আমাদের সাইফুদ্দিন আছে, বাট হি ইজ অন অ্যান্ড অফ, মানে ইনজুরি প্রন একজন খেলোয়াড়, ইনজুরির সাথে প্রতিনিয়ত তাকে স্ট্রাগল করতে হচ্ছে। সৌম্যকে দিয়ে সে কাজ করিয়েছিলাম অতীতে। সৌম্য তো ডিব্লিউডাব্লিউ বোলার, আমার কথা অন্তত জেমি নিশাম এর মতো হলেও একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার, কিন্তু বিপিএল থেকে শুরু এত বছর আমরা পাই না। এখানে সাইফুদ্দিনকে নিয়ে এভাবে কাজ করেও কি হবে বুঝতে পারছি। একজন সুইমিং অলরাউন্ডার, ইট কুড বি এ ভেরি হ্যান্ডি ফর এনি টিম ইন এনি ফরম্যাটস অফ দ্য গেম। টি-20তে তো বটেই। সালেক ভাই, কি মনে হচ্ছে? আমি তো পারভেজের টিম ফরমেশনের সাথে আমি পুরোপুরি একমত, কিন্তু পারভেজ হয়তো একজনের কথা ভুলে গেছে। অভিষেক শর্মা কিন্তু ওদের টপ অর্ডারের দুর্দান্ত খেলোয়াড়, যিনি টিমে ঢোকার জন্য খেলবেন। আর যে কথা আমরা বলবো, টি-20তে বাংলাদেশ এবং ভারতের মেইন পার্থক্য হলো বিপিএল এবং আইপিএল এর মধ্যে পার্থক্য। আইপিএল করে যেমন ভারত প্রচুর কোয়ালিটি প্লেয়ার আনতে পেরেছে, আইপিএল ব্র্যান্ডিং করে বিদেশি ভালো প্লেয়ার এবং লোকাল প্লেয়ারদের যেভাবে করতে পেরেছে, আমরা বিপিএল কিন্তু এই পর্যন্ত ব্র্যান্ডিং করতে পারিনি। আমরা ওইভাবে কোয়ালিটি প্লেয়ার অ্যাট্রাক্ট করতে পারিনি, উইকেট ওইভাবে প্রিপেয়ার করতে পারিনি, এবং কম্পিটিশনকে কোয়ালিটি না বাড়ানোর জন্য কিন্তু আমাদের টি-20তে সেই ধরনের কোয়ালিটি প্লেয়ার নাই। আমাদের ইম্প্যাক্ট প্লেয়ার কম আছে, আমাদের টপ অর্ডারে কুইক ফায়ার ব্যাটিং করার মতো বা লাস্ট ওভারগুলিতে ওই ধরনের প্লেয়ার নাই। তারপরেও শুভ লক্ষণ, এই দলটায় যদিও আমরা ম্যাচ খেলায় বেশি খেলেছি, ইন্টারন্যাশনাল ম্যাচ বেশি খেলেছি, তারপরেও কিন্তু এইখানে দেখেন, আমি পারভেজের সাথে পুরোপুরি একমত, আমাদের ব্যাটিং কিন্তু কিছুটা লিন আছে। আমরা হয়তো অলরাউন্ডার বেশি নিয়েছি, বোলার বেশি নিয়েছি, কিন্তু ব্যাটিং কিন্তু লিন আছে। অন্যদিকে ভারতের কিন্তু ভ্যারাইটিজ অফ বোলিং আছে, যেমন একটা র পেস বোলার আছে যাকে আইপিএল এ যে ইম্প্যাক্ট করেছিল মাইনাক ইয়াদব, আর একই সঙ্গে কিন্তু ওদের কোয়ালিটি বিভিন্ন ধরনের স্পিনার আছে। রবি বিষ্ণয় কিন্তু লেফট আর্ম আনঅর্থোডক্স, ও চায়নাম্যান বোলিং করে থাকে। হার্দিক পান্ডিয়ার মতো অনেক মিডিয়াম পেস অলরাউন্ডার আছে। সো এইটা সবকিছু জিনিস মিলে এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল, ভারতের জন্য যেমন এক্সপেরিমেন্টাল, আমাদের জন্য কিন্তু একটা নতুন দল গড়ার একটা চেষ্টা। যে কথা পারভেজ বললো, উই হ্যাভ টু ট্রাই অ্যান্ড ফাইন্ড আউট অ্যান্ড রিপ্লেসমেন্ট। যদিও সাকিবকে রিপ্লেস করা তো কোনোদিনই সম্ভব না, সাকিব টাইপের প্লেয়াররা কিন্তু সেঞ্চুরিতে একজন আসে। তা সেখানে আমাদের মেহেদী হাসান মিরাজ, যদিও তার টি-20 রেকর্ডসটা অতটা সাপোর্ট করে না, বাট হি ইজ দি মোস্ট ইমপ্রুভ প্লেয়ার ওভার দি ইয়ার্স। তার বোলিং, ফিল্ডিং, ব্যাটিং
এবং মাঠে থাকার সেই উৎসাহ সেটা দেখতে হবে। আর একই সঙ্গে আমাদের সৌভাগ্য যে আমাদের একটা লেগ স্পিনার পেয়েছি, হু অলসো ব্যাটস ভেরি ওয়েল। ছক্কা মারার জন্য অনেক কে জানি বললো যে বাংলাদেশের কেউ ছক্কা মারতে পারে না। রিশাদ ইজ এ প্লেয়ার হু ক্যান হিট সিক্সার্স, বিগ সিক্সার্স। সো বাংলাদেশকে একেবারে রাইট অফ করা যাবে না। এবং যেহেতু এই টিমটা কিছু প্রমাণ করার জন্য খেলবে, ভারতও প্রমাণ করার জন্য খেলবে, আমাদের ভারতের ক্ষেত্রে আমাদের যে অ্যাডভান্টেজ নিতে হবে, যেহেতু এই প্লেয়ারগুলি মূল দলে খেলার জন্য মরিয়া হয়ে থাকবে এবং মরিয়া হয়ে অবস্থায় কিন্তু প্রত্যাঘাত করে তাদের পতন করার সুবিধার সৃষ্টি হয়েছে। উই হ্যাভ টু এক্সপ্লয়েট দ্যাট সিচুয়েশন। আমি মনে করি বাংলাদেশ স্মার্ট ক্রিকেট খেললে, পজিটিভ ক্রিকেট খেললে কম্পিটিটিভ থাকবে। জেতা হারা পরের ব্যাপার, ইট ক্যান হ্যাপেন। টি-20 ইজ অ্যানাদার গ্যাম্বল। আমি আবারও বলেছি, জুয়োর প্রত্যেকটা জুয়া বোর্ডে কিন্তু আপনি জিতেন না, কিছু জিতেন কিছু হারেন। সেই জিনিসটা মাথায় দিয়ে উই হ্যাভ টু পুট ইন আওয়ার বেস্ট এফর্ট। জি জি, থ্যাংক ইউ সো মাচ সালেক ভাই। আমরা আরো কিছু কমেন্ট পেয়ে গেছি, আসলে দর্শকদের কমেন্ট পড়তেও ভালো লাগে, তাদের জন্য যেহেতু আমাদের আয়োজন। মেহেদি মামুন বলছে, বর্তমান ভারত বাংলাদেশ তরুণ দলটাকে টি-20তে আমার মনে হয় লড়াইয়ে সমান সমান ধরা যায়। এই কথার কিন্তু একটা দারুণ মাহাত্ম্য আছে। বাংলাদেশ শুড অনার দিস স্টেটমেন্ট অ্যাট লিস্ট ইন দ্য ফিল্ড, যে কম্পিটিটিভ ক্রিকেট হোক, হয় না টি-20 ম্যাচেতে 2-4 রানে বা শেষ দুটো উইকেটে গিয়ে লাস্ট বল ফিনিশিং থ্রিলার হয়, তো ওইরকম কিছু হোক, আমরা সেখানেই মজাটা পাবো। হয়তো আমরা উইনিং সাইডেও থাকতে পারি বা লুজিং সাইডে থাকলেও ব্যাপার না, লাস্ট বল থ্রিলার যদি হয় ইট কুড বি মোর দেন এক্সপেকটেশনস, তাই না? আসলে টি-20 ক্রিকেট থেকে মানুষ ওই ধরনের বিনোদনী পেতে চায়। শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার অপর নাম। আচ্ছা, আপনি আমাকে কালাম হাওলাদার, শ্রদ্ধা আমরা সবাইকে জানাই, সবাইকে। মেহেদি মামুন বলছে, টি-20তে বর্তমান ভারত এবং বাংলাদেশ সমানে সমান। বলেছি আপনার কথাটা। এখানে আইনাল হোসেন জুয়েল বলছেন, আসসালামু আলাইকুম শামসুল ভাই, অনেকদিন পর আপনাদেরকে শুনছি। জি, আমরা ইদানিং কালে ব্যস্ততা বেড়েছে, নিয়মিত আসার সুযোগ হয় না। ইস্যুজ থাকলে অবশ্য চেষ্টা করি আসতে, কারণ আমাদেরও ভেতরে কি বলবো রক্তক্ষরণ হয় আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য, লালায়িত থাকি। অপূর্ব লাল বিশ্বাস ইন্ডিয়া থেকে, কাকা আমি জানি আল্লাহ এর উপরে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, এটা আপনার ধর্মীয় বিশ্বাস, খুব ভালো। জুয়েল বলছেন, আসসালামু আলাইকুম শামসুল ভাই। এখানে বলছেন যে স্যার বাংলাদেশ দলের নতুনত্ব কিছু দেখছি না, এ নিয়ে কিছু বলেন। নতুনত্ব কি দেখবেন, ক্রিকেট খেলা তো এইরকমই আসছে, কিছু প্লেয়ার তো অবশ্যই নতুন এসছে, তারা থিতুহার চেষ্টা করছে। পারভেজ ইমন সুযোগ পেয়েছেন অনেকদিন বাদে, লেট হিম পারফর্ম। আমরা চাই যে তানজিম তামিমের সাথে ওর যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তাই না, সেই জায়গাটা আসলে কিভাবে তিনি অ্যাড্রেস করেন, সুযোগ হয়তো এই সিরিজে পাবেন ইমন। শামসুল ভাই আপনি ধারাভাষ্যে, আই লাভ ইউ শামসুল ভাই বলছেন রানা, থ্যাংক ইউ সো মাচ। শরীফ আমাদেরকে বলছেন যে মালয়েশিয়াতে আমরা, শামসুল ভাই আপনি ধারাভাষ্যে অনেক ভালো লাগে, মালয়েশিয়াতে অভিনন্দন বাংলাদেশি দলকে। আমাদের প্রবাসী বন্ধুরা কিন্তু আমাদেরকে ভীষণ মিস করে, এবং অনেক বাংলাদেশ বেতারে শুনতেন, রেডিও ভূমিতে শুনতেন, এখন মিস করেন, সেই কথাগুলো আমাদেরকে বলেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমরা আলোচনাটা আজকে শেষ করব পারভেজের একেবারে লাস্ট কমেন্টটা নিয়ে, একেবারে ক্লিয়ার কাট, কাকে এগিয়ে রাখছেন আজকের ম্যাচে পারভেজ? আমি তো অবশ্যই ইন্ডিয়াকে এগিয়ে রাখবো। একটা হচ্ছে ঘরের মাটিতে খেলা, তার মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে যদি আমরা ক্ষুধার কথা চিন্তা করি, কার ক্ষুধাটা বেশি থাকবে, আমার মনে হয় ইন্ডিয়ার এই ইয়াং স্কোয়াডের পারফর্ম করার একটা ক্ষুধা থাকবে ডেফিনেটলি। তারা সবাই চাইবে জাতীয় দলে জায়গা করে নিতে। তো আচ্ছা পারভেজ, আমি আরেকটু অ্যাড করি আপনার কাছে। আমি এইটা বুঝলাম আপনি ইন্ডিয়াকে এগিয়ে রেখেছেন, সেই অ্যানালাইসিস হয়েছে। আসলে আমি কমেন্টের মানে ডেসক্রিপশনে বলেছিলাম নারী বিশ্বকাপটা একটু ছোট্ট করে টাচ করতে চায়, না হলে তাদের অবহেলা করা হয়। দে স্টার্টেড ভেরি ওয়েল, উইন বাই 16 রানস এগেইনস্ট স্কটল্যান্ড ইন দ্য ইনাগুরাল ম্যাচ, এবং দীর্ঘ 4টা বিশ্বকাপ আসরে জয়বিহীন জ্যোতিরা এই আসরে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে। একটা প্রথম ম্যাচ জেতা দলের আত্মবিশ্বাস কিন্তু গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও ঠিকরে বেরিয়েছে। 48 for 1 ইংল্যান্ড, পাওয়ার প্লেতে 47 বিনা উইকেটে, সেখান থেকে 118তে রেস্ট্রিক্ট করা, ডেফিনেটলি বিগ অ্যাচিভমেন্ট বাই দ্য বোলিং অ্যান্ড ফিল্ডিং ইউনিট, যদিও দুটো সিটার মিস হয়েছে। দেন এগেইন ব্যাটিংটা আমাদের ভুগিয়েছে, লড়াই করেছে, কি বলবেন? ব্যাটিং আমাদের সবসময় ভোগায়, এবং সেটা পুরুষ দল হোক নারী দল হোক, সবটাতে ছোট যে ফরম্যাট টি-20, সেখানে আসলে একটু একটা এক্সট্রা পাওয়ার প্রয়োজন হয়। এবং আমাদের বাংলাদেশের নারী দলের
অনেক খেলোয়াড়দের খুবই ভালো ক্রিকেটিং অ্যাবিলিটি আছে, তারা ভালো টাইমার, বোলিং খুব ভালো ফেস করতে পারেন, কিন্তু পাওয়ার নেই বিধায় অনেক সময় দেখা যায় পাওয়ার প্লের ভিতরে আশানুরূপ রানটা করতে পারেন এবং পরবর্তীতে এমন একটা চাপে পড়ে যান সেটা তখন আর রিকভার করা সম্ভব হয় না। গতকালও ঠিক একই ধরনের টেমপ্লেটে আসলে বাংলাদেশের মেয়েরা ব্যাট করেছে। 118 টার্গেট থ্রো করেছিল ইংল্যান্ড, তারা 118 করেছিল, 119 টার্গেট ছিল। শুরুটা একেবারেই খারাপ হচ্ছে বাংলাদেশের, অবভিয়াসলি 6 ওভারের মধ্যে মাত্র 22 রান বা 24 যদি করেন, দুটো উইকেট হারিয়ে, সেখান থেকে আসলে রিকভার করাটা ডিফিকাল্ট। আর একটা ব্যাপার আমি বলবো, বাংলাদেশের দুইজন খুবই ভালো হার্ড হিটিং ব্যাটার্স আছেন। একজন হচ্ছেন স্বর্ণা, যিনি আন্ডার-19 লেভেলেও প্রচুর বড় বড় শট খেলেছেন এবং সেই জায়গায় বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আপসেট করে দিয়েছিল গত আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও। সেখানে স্বর্ণার খুবই ভালো ব্যাটিং ছিল, অ্যাগ্রেসিভ হার্ড হিটিং ব্যাটিং ছিল। তো তাকে আমার মনে হয় যে টি-20 তার একটু সাহস করে আপ দি অর্ডার পাঠানোর সুযোগ তৈরি করে দেওয়া উচিত। গতকাল বিজ্ঞ ধারাভাষ্যকাররাও ম্যাচের সময় আসলে একই কথা বলছিলেন যে একমাত্র যদি বিগ হিটিং অ্যাবিলিটি কারো থাকে ইনার সার্কেল বিট করার, সেই প্লেয়ারটাকে আসলে আমরা কেন উপরে প্রমোট করছি না ব্যাটিং এ। সব শেষ হয়ে যাওয়ার পর তিনি নামলে তো আসলে কিছু করতে পারবেন না। তো কিছু টিঙ্কারিং এর বিষয় আছে। জ্যোতি অবশ্যই খুব ভালো খেলছেন। বাংলাদেশের ওভারঅল বোলিং পারফরমেন্স সবসময় ভালো ছিল, স্পেশালি লো উইকেটে, ইউএর উইকেট গুলোতে শারজায় খুব ভালো অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন স্পিনাররা। তবে সবচেয়ে ইমপ্রেসড হয়েছে আমি ফিল্ডিং এফোর্ট দেখে, যদিও ক্যাচ মিস হয়েছে, বাট গ্রাউন্ড ফিল্ডিং ওয়াজ ভেরি ভেরি গুড। অনেক বড় বড় ভালো ভালো শট খেলেছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা, কিন্তু বাংলাদেশের গ্রাউন্ড ফিল্ডিং ওয়াজ সো গুড ইয়েস্টারডে, এবং সেটা আমার মনে হয় একটা পজিটিভ মুভিং ফরওয়ার্ড। এই গ্রুপ থেকে এখনো পর্যন্ত সেমিতে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়নি, কারণ সাউথ আফ্রিকার সাথে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে এখনো ম্যাচ আছে বাংলাদেশের। দুটো ম্যাচ জিততেই হবে। তো ডিফিকাল্ট হবে, ভেরি ডিফিকাল্ট, কারণ সাউথ আফ্রিকা গত ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট এবং খুবই শক্তিশালী একটা দল। আমার মনে হয় ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকাকেই অনেকেই ধরে নিচ্ছে যে এই গ্রুপ থেকে হয়তো সেমিফাইনালে যাবে। তো এই দিক থেকে তাদের হারানো ডিফিকাল্ট হবে, বাট বাংলাদেশের সাউথ আফ্রিকার মাঠে গিয়ে তাদেরকে হারানোর রেকর্ড আছে, তো রিসেন্ট রেকর্ডও খুব খারাপ না। তো সব মিলিয়ে আমার মনে হয় সুযোগ শেষ হয়ে যায়নি। ব্যাটিংটা ডেফিনেটলি ইমপ্রুভ করতে হবে। ব্যাটিং অর্ডারে কিছু টিঙ্কারিং যদি করা যেতে পারে, একটু অ্যাটাকিং ব্যাটারদেরকে উপরে খেলানো। আপনি একদম খেয়াল করে দেখবেন যদি ম্যাচ গুলো দেখে থাকেন প্রত্যেকটা, শারজার আউটফিল্ড এতটাই ধীর গতি, আপনি কিন্তু ভ্যালু ফর ইউর শটস পাবেন না। তো আপনি মাটি কামড়ানো ভালো ওয়েল টাইম শটসও দেখবেন যে 4 হচ্ছে না, ইংলিশ ব্যাটারাই পারেন নাই। তো এখানেও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে ব্যাট করার জায়গা আছে। 60 মিটারের মতো করে একটা বিশাল জায়গা, সুযোগ, তো সেখানে বলে বলে কিন্তু 2 নেওয়া যায়। তো গ্যাপ শট বের করে 2 নেওয়ার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশি ব্যাটাররা আরেকটু পারদর্শী হলে, বিগ শট না খেলেও এই 120 ধরনের রান কিন্তু চেস করা সম্ভব। তো অনেক কিছুই আছে, ছোটখাটো বিষয়। আমার মনে হয় টিমের গেট আপটা খুবই ভালো, পোটেনশিয়ালিটিও আছে, কিন্তু আমার মনে হয় ট্যাকটিক্যালি আরেকটু সাউন্ড হতে পারলে তাহলে একটু 2-1টা বড় দলকে আমার মনে হয় আমরা তাদের দূর তুলে ধরতে পারবো, হারাতে পারবো। ওকে ওকে ওকে, নাইস, ওয়েল সেড। সালেক ভাই, আপনার কথা দিয়ে একেবারে শেষ করব, তারপর শ্রোতাদের কমেন্টস গুলো নিয়ে নেব। শেষ মুহূর্তে আরো কিছু কমেন্টস এসছে। নারীরা দে স্টার্টেড ভেরি ওয়েল, 119 মনে হচ্ছিল রানটা কম হয়ে গেছে, কিন্তু ইউএই এর পিচে আমরা দেখছি যে স্পেশালি এট সারজা 110 এন্ড অ্যাবাভ ইটস এ গুড স্কোর টু ডিফেন্ড, যদি কোয়ালিটি বোলিং এন্ড ব্যাকড আপ বাই কোয়ালিটি ফিল্ডিং থাকে। বাংলাদেশের ফিল্ডিং এ দুটো সিটার ক্যাচ, মানে সহজ ক্যাচ মিস হয়ে যাওয়াটা কষ্ট দিয়েছে, কালকে কমেন্ট্রিতে ছিলাম। Other than that, bowling was simply outstanding, especially Rabia 2 for 15, 1 for 15 probably. ডেফিনেটলি আমি বাংলাদেশের পারভেজের সাথে পুরোপুরি একমত। আগে উইকেটের কথা বলি, এই উইকেটে কিন্তু দেখা যাচ্ছে যে 120 একটা উইনিং টার্গেট হয়ে যাচ্ছে। এই উইকেট যেহেতু স্লো অ্যান্ড লো, অ্যান্ড উইথ দ্য প্যাসেজ অফ টাইম, বলের যত বল খেলা হচ্ছে আরো কিন্তু গ্রিপ করছে, লো করছে। তা আমাদের পারভেজের সাথে আমি পুরোপুরি একমত। আমাদের ব্যাটিং এ যারা একটু পাওয়ার হিটার বা আমাদের স্ট্রেংথ একটু কম আছে, আপনি দেখবেন যে আরেকটা আমাদের ব্যাটসম্যানরা কিন্তু অনসাইড প্রোন ব্যাটসম্যান, স্ট্রেট ড্রাইভ বা অফসাইডে পুশ করে নেওয়া, সেগুলি একটু কম দক্ষতা আছে বলে মনে হচ্ছে। এবং এই টিমে ওই সব মুস্তারি এবং ছাড়া আমাদের জ্যোতি ছাড়া অন্য কেউ কিন্তু এখন পর্যন্ত কিছু করতে পারেনি। আমি একমত যে স্বর্ণা যেহেতু পাওয়ার হিটার, তাকে টপ 3 মধ্যে তাকে নিয়ে আসা উচিত। বাংলাদেশ দুটো ম্যাচ আছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু চান্স নিতে পারে। ওয়েস্ট ইন্ডিজের কিন্তু ব্যাটিং একটু উইক, ম্যাথিউস ছাড়া কিন্তু ওই ধরনের কোনো ব্যাটসম্যান, ওদের ক্যাপ্টেন ম্যাথিউস ছাড়া ওই ধরনের কোনো ব্যাটসম্যান নাই। আর বাংলাদেশের স্পিনাররা, লেগ স্পিনাররা এবং বাঁহাতি স্পিনার যে ধরনের বোলিং করছে, এই উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে যদি 100 বা 110-এর মধ্যে রাখতে পারে, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে আমি জয়ের সম্ভাবনা দেখি। এবং সাউথ আফ্রিকা উইল বি ভেরি ডিফিকাল্ট সাইড, বাট গিভ আপ মানে আমরা হোপ ছেড়ে দেওয়া উচিত না। আর
ডেফিনেটলি যেহেতু গ্রাউন্ড ইজ স্লো, ডেফিনেটলি স্ট্রাইক রোটেট করতে হবে, প্রত্যেকটা বলই যে মারতে হবে, গ্যাপে ফেলে সফট হ্যান্ডে খেলে 1-2 রান নিয়ে যে ওভার প্রতি 4 রানও যদি করতে পারি, একটা দুটো হয়তো আসবে। নেভার গিভ আপ হোপ। এই টিম কিন্তু ইংল্যান্ডকে যে কালকে 118-তে লিমিট করে দিয়েছিল, এবং যদি কামব্যাক উইথ দ্য বোলিং ডিপার্টমেন্ট, আমি তো বললাম 47 ফর নান ফ্রম পাওয়ার প্লে 6th ওভার, দেন 118 রেস্ট্রিক্টেড, এটা খুবই ভালো, খুবই ভালো। এবং এরপরে যদি আনফরচুনেটলি যদি কালকে রান আউট না হতো, তারপরেও কিন্তু কাছাকাছি পৌঁছে যেতে পারতো। দ্যাট ওয়াজ অ্যান ইল লাক। নেভার গিভ আপ। আমাদের মেয়েরা কিন্তু তুলনামূলকভাবে, আমার ছেলে বন্ধুরা বা আমার ছোট ভাইরা হতাশ হবেন না, আওয়ার গার্লস হ্যাভ প্রুভ বেটার ফাইটার দেন আওয়ার মেল টিম, এবং এদের যত্ন নেওয়া। থ্যাংক ইউ সালেক ভাই, থ্যাংক ইউ। আমরা বেশ কিছু কমেন্ট নিয়ে আজকের পর্বটা শেষ করব, এবং গোয়ালিয়রে আমরা দৃষ্টি রাখবো। সন্ধ্যে 7:30 থেকে 7টায় হয়তো টস হয়ে যাবে, একাদশে কে আসছে সেই প্রশ্নের উত্তর আমরা তখনই পেয়ে যাব। টস এন্ড ফিল্ড উড বি দ্য অটোমেটিক চয়েস। ইমনের একটা চান্সেস আছে লিটনের সাথে ওপেন করার, এই কোশ্চেনটা অনেকেই করেছে। উইল ব্যাট উইথ লিটন দাস ইন দ্য ওপেনিং স্লট। আচ্ছা, সাগর দত্ত বলছে বাংলাদেশের ক্রিকেট কেন আফগানিস্তান ক্রিকেটের চেয়ে দিন দিন পিছিয়ে যাচ্ছে? আসলেই কি পেছাচ্ছে? এটা আসলে পাল্লা দিয়ে তো মাপা যায় না। মাঠের ক্রিকেটে হয়তো সামহাও কিছু খারাপ সময় যাচ্ছে। আবার দেখেন এই সিরিজটার আগে আমরা আমাদের বেস্ট টাইমটা কাটিয়ে এসেছি পাকিস্তান এগেনস্ট পাকিস্তান, মুলতানে, রাওয়ালপিন্ডিতে। মুমিন আলী, কংগ্রাচুলেশনস টু টিম টাইগ্রেস, বেস্ট অফ লাক এন্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ সো মাচ। ওয়েস্ট ইন্ডিজ এন্ড সাউথ আফ্রিকা পরের মিশন 10 এবং 12 তারিখ খেলা। গিয়াসউদ্দিন শেখ আমাদের কলকাতা থেকে বলছেন বাংলাদেশ হয়তো ভারতের সাথে ব্যাক দেবে, মানে ফাইট দেবে, তবে দিনের শেষে পরাজয় বরণ করতে হবে ভারতের কাছে, এটাই তার বিশ্বাস। এবং এখানে একটা কমেন্টস আমরা পাচ্ছি, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ভারতের সাথে প্রথম টি20তে কে ওপেন করবে লিটনের সাথে? আমরা হয়তো ভাবছি তানজিদ তামিমের আগে ইমন হয়তো আজকে সুযোগ পেতে পারেন। ইজ দিস দ্যাট দ্য লাস্ট সিরিজ অফ মাহমুদুল্লাহ রিয়াদ? উই নেভার নো, এটা গুঞ্জন, অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আমরা ওইভাবে অফিসিয়ালি পাইনি, তো আমরা এখনই কিছু বলছি না। টু হোয়াট এক্সটেন্ট হ্যাজ দ্য কালচার of saying goodbye to cricketers from the field developed in BCB? দেখেন, ক্রিকেট কালচার বলতে ওই অর্থে খুব বেশি, আচ্ছা, মনে হয় শামসু বোধহয় সিস্টেম থেকে বেরিয়ে গেছে। ডেফিনেটলি আমাদের ক্রিকেট কেন, আমাদের ফুটবল ক্রিকেট, আমাদের যেহেতু স্পোর্টস কালচারটাই ওইভাবে ডেভেলপ করেনি, এবং আমাদের খেলোয়াড়দের মধ্যেও কিন্তু ওই চেতনা বোধ নেই। অনেকেই কিন্তু আপনি যদি বিদেশি খেলোয়াড়দের দেখেন, পিক ফর্মে থাকা অবস্থায়, জলে মধ্যাহ্নে থাকা অবস্থায় কিন্তু তার দিন শেষ করে দিয়েছে। আমরা যেভাবে আমরা সুপারস্টারদের গুড বাই দিতে পারিনি, একইভাবে আমাদের খেলোয়াড়রা